স্থির গম্ভীর মুখে বিহান শক্ত হাতে রাহার কবজি টেনে নিয়ে যেতে লাগলো। মেয়েটা যেতে না চাইলেও পারছে না, টানা অনুযায়ী চলতে এক প্রকার বাধ্যই হচ্ছে। তবুও ছটফটে মেয়েটা মুড়োমুড়ি পড়েছে। বিহান ভাইয়ের শক্ত মুঠো থেকে নিজের হাত ছাড়তে চাইছে বারবার। আমি যাব না আপনার রুমে, আপনি সকালেই আমাকে তাড়িয়ে দিয়েছেন। এই জীবন থাকতে আমি আপনার রুমে যাব না। বিহান একগাল হাসে, রাহার হাত টেনে নিতে নিতে বলতে থাকে, প্রয়োজনে তোকে অন্যভাবে মেনে নিয়ে যাব। ছাড়ুন আমার হাত, আমি ওই জাদরের রুমে যাব না। রুমের মালিকও যেমন রুমও তেমন। ছেড়ে দিন হাতটা। যাব না বলছি তো। বিহান মুখ কিছুই বলে না, অথচ ওর ঠোঁটের বাঁকা হাসি রেখা দেখা যায়। সারাটা দিন তো দূরত্ব আমার অন্তরটাকে যতটা দগ্ধ করেছে, এই মুহূর্তে তোর স্পর্শ, তার ছটফটানে আমাকে তার চেয়েও লক্ষ কোটি গুণ প্রশান্তি দিয়েছে। এখন তুই বোঝ সারাদিন তোর জন্য আমার অবস্থা কি হয়েছিল। হাত ছাড়ুন বলছি। আপনার সাথে কি জিন টিন আছে নাকি? প্রায় সময় দেখি বিড় করে কি জানি বলতে থাকেন। বিহান ফিরে তাকালো না। রাহার হাত টেনে নিয়ে যেতে যেতে মুচকি হাসে। রাহাও যেতে যেতে কি জানি ভাবতে থাকে। না জানি এই লোক নিয়ে গিয়ে তাকে কি অবস্থাতে না করে। আমি যাব না, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন, আমি ওই রুমে যাব না। বিহান ভাই শুনেছে আমার কথা, ছাড়ুন বলছি হাত, নয়তো এক্ষুনি আমি বড় বাবার কাকে ডাকছি। শুনতে পাচ্ছেন আমার কথা? বাকি কথা শেষ করতে পারল না রাহা। তার আগেই বিহান কেমন তরিং বেগে পিছনে ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টের মতো রাহা পুরো শরীর জমে যায়। চোখ বড় বড় করে একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে। বিহান ওর পুরো মুখ নজর বুলিয়ে এবার তর্জনী আঙুল ঠেকায় নিজের ঠোঁটে। মৃদু শব্দ তুলে হিস করে, হুইস। কোনো আওয়াজ নয়। রাহা বরফের খণ্ডর মতো দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তলিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। মেয়েটা যেন ঢোক গিলেও ভুলে গিয়েছে। মনে পড়ল কাল রাতের ছেলেটার বুক ছুরি দিতে আঘাত করার পরও ছিটকে আসার সেই রক্তমাখা বিহান ভাইয়ের মুখটা। কেমন হুট করে তার দিকে ফিরে, কেমন লোকমাকর্ষণভাবে রক্ত মুখে আঙুল ঠেলিয়ে বলে ঠেলেছিল, হুইস। আর একটা শব্দ মুখে আনলে কাঁধে তুলে নেব তোকে। বিহান সময় নিয়ে তাকালো রাহার মুখের দিকে। মেয়েটা একেবারে চুপসে গিয়েছে ভেবে মনে মনে খুশি হলো সে। পরক্ষণে আবার উল্টো পিঠে ঘুরে রাহাকে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সঙ্গে। রাত তখন প্রায় 9টার উপরে বাজে। এখনো ডিনার হয়নি খান বাড়িতে। কামিনী মনটা ভালো না, হৃদয়টা শুধু খসখস করছে। বিহান ভাই সবসময় তাকে কেমন এড়িয়ে যায়, তাকে একটু বোঝার চেষ্টা করে না, আর রাহাকে সবসময় পারে না শুধু মাথায় তুলে নিতে। শুধুই কি বিহান ভাই, ওই খচ্চর জিদান নও তাও তেও। জিদানের কথা মনে হতে দাঁত পরমর করে ওঠে কামিনীর। চোখে ভাসে চুরি নিয়ে রাহার আহ্লাদ, তাতে জিদানের উপর রাগে বাড়ে আরো। বাড়ির ভেতরে বিরক্তি লাগছিল বলে কামিনী ছাদে এসে খোলা আকাশের নিচে। রাগ, বিরক্ত, মন খারাপ সব মিলে বৃষ্টি এক অনুভূতি ভেতরে। ঠিক তখনই গুনগুন করতে করতে ছাদে উঠেছিল জিদান। আমার ঘুম ভাঙায়া গেল রে পাঠা কোকিলে, আমার পাগলে কলিল রে উজারা কোকিলে, আমার উদাসী বানাইলো। হাতে তার এক সিগারেট। ছাদে ওঠার দূর থেকে একটা অবয়ন দেখে নিজের গাম থামিয়ে নিল। কপাল কুঁচকে ভালো করে তাকিয়ে দেখে, বুঝলো এটা কামিনী, তার চিরশত্রু। শাকচুরিটা তার হাতে সিগারেট দেখে এই বাড়ি আর তার জায়গা হব না ভেবে দ্রুত করে হাতের সিগারেটটা পকেটে ভেবে নিল। জিদানের উপস্থিত টের পেয়ে দাঁত খিচে বিরক্তিতে দাঁড়িয়েছিল কামিনী। এবার ক্ষিপ্ত মেজাজ পিছনে ফেরে হঠাৎ খেকিয়ে বলে, হয়েছে কি তোমার জিদান ভাই? একটু শান্তিতে থাকলে ভালো লাগে না তোমার? যে ছাদে এসেছি অমনি মাথার চিবুকে চলে এসেছো। তোমার মাথা আছে নাকি যে চিববো? কামারাঙ্গা কোথাকার। কামিনী যেন একটু আর রাগ সহ্য করতে পারছে না। ছুটে গিয়ে চুলের মুঠোয় চেপে ধরে জিদান ভাইয়ের মাথায় ঝাঁকাতে পারলো। মনটা খুশি হতে লাগলো ওর। খবরদার বলছি জিদান ভাই, তোমার মুখ আমি ভেঙে ফেলবো। রাম ছাগলের বাচ্চা, এক্ষুনি ছাদ থেকে ফেলে দেব। কি দেবে? খানিকটা ভয় পেল কামিনী, কিন্তু রাগ কমলো না। তোমরা সবাই খারাপ, একেবারে জঘন্য। তোমরা মাথায় তেল দিতে পছন্দ করো সকলে, আর বাকিদের দিকে তোমাদের নজর সাহারা মরুভূমি হয়ে যায়। কামিনীর কথা আগামাথা কিছুই বুঝলো না জিদান, তাই কপাল কুঁচকে মেয়েটার চোখে মুখে পরখ করতে লাগলো।
ফাজিল ছেলেটা এবার টিপ্পনি কেটে বলেই ফেললো, এত লোভী কেন রে তুই কামিনী? চুরি পাসনি বলেই মনে হচ্ছে তোর ভেতরটা জ্বলে পুড়ে কয়লা থেকে ছাই হয়ে যাচ্ছে জলে। জিদার ভাইয়ের ঠোঁটে শয়তানির হাসি আর কথা শুনে কামিনী লজ্জা পেল। বড় কত বড় উজারা চিন্তা করা যায়। কামিনী কি বলবে ভেবে না পেয়ে উত্তর দিল, জ্বলবে কেন? তোমার থেকে গিফট পাওয়ার আশা আমি তো আর মরেই যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে, রাহা তো বাড়িতে শুধু একা নয়, আমি আছি, রশ্মি আপু আছে। রাহা পেলে আমরা কি দোষ করলাম? একই বাড়িতে তুমি এই বৈষম্য করবে কেন? জিদান চুপসে যায়। কামারাঙ্গাটা যে সঠিক কথাই বলেছে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু জিদান মুখ ঘুরিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলতে থাকে, মাইনকা চিপায় বাড়েছি আমি, যেদিকে যাই সেই দিকেই কদিন অপেক্ষা করে আমার জন্য। চল ভাই, চুরি কি আর আমি দিয়েছি? যে আমাকে কথা শুনিয়েছে সে বিড়বিড় করছে, তুমি আমার জবাব দাও। রাহা একাই কেন পাবে? আমি আর রশ্মি আপু নয় কেন? জিদানের বলতে মন চাইলো, যার পাখি সে তার পাখিকে গিফট করতে, নয়তো কি তোর আর আমার মতো মিসকিনকে করবে? কি হলো, চুপ করে কেন তুমি? বলো, শুধু একা রাহা কেন? কেন তুমি গিফট করেছো? কারণ রাহা আমার বোনও। বুঝেছিস ড্যামিসিন? মুখ সাধারণ করে দিচ্ছি। জিদান ভাই, ঠিকভাবে কথা বলো। রাহা তোমার কাজিন, আর আমি রশ্মি আপু কোনো বাদ গেলাম সেটা জবাবও দাও আগে। কারণ তোর মতো ড্যামসিন মুখে শাকচুনি গিফট না গালি চিবিন বকা, সেটাই ডিজার্ভ করে। শাক নাক চুবানি কোথাকার। জিদান দাঁড়ালো না। এক মন আকাশ নিয়ে গুনগুন করতে করতে আবারও নেমে গেল ছাদ থেকে। টানতে টানতে রাহাকে রুমে নিয়ে এসে থামলো বিহান। আতঙ্কে থমথমে মুখে রাহা মাথায় তুলা আর তাকানোর সাহস করছে না। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে কোনো রকম চোখ তুলে তাকিয়ে দেখলো সামনের মানুষটা অভিব্যক্তি। পাহাড় সামনে উঁচু লম্বু বিহান ভাই স্থির দাঁড়িয়ে আছে, দু পায়ে মাঝখানে কিছুটা ফাঁকা। রাহা পেছন থেকেও যেন অনুমান করতে পারলো না লোকটা নিশ্চিত নিজের ভেনিটির দিকে তাকিয়ে আছে। রাহার সাহস করে ওদিকে তাকাতে পারলো না। ভয়ে ভেটোতা গুড়মুড় করে ডাকছে। তীক্ষ্ণ চোখে তাকালো সে নিজের হাতের দিকে। লোকটা এখনো তার কবজিটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, লোকটা কি তাকে খুব বেশি শাস্তি দেবে? এই অপরাধের শাস্তি কি হবে? ঠিক তখনই খেয়াল করলো তার পাপ ঘেঁষে কাছে থাকলো ডোরা। রাহা কিছুটা সময় পর নিজেকে হাতটা আবারও ছাড়তে চাইলো। বিহান ভাইয়ের মুঠো থেকে নাড়তে লাগলো হাতটা। এতক্ষণ বিহান চুপচাপ অনুভব করছিল যেন রাহা উপস্থিতি ঢোক ওই স্পর্শ টু আর ওর গাল থেকে ভেসে আসা সাফানের সুঘ্রাণটুকু। আমি কিছু করিনি, আমায় ছেড়ে দিন। এতক্ষণে বিহান যেন ঘোর কাটলো, বুঝলো রাহা অস্তিত্বটুক ঠেলে ঠোঁটে ঝুলো নির্ঘুত হাসি, অথচ পেছনে ঘুরে শক্ত করে মুখপান নিল। রাহা অস্বস্তির মাখা মুখের দিকে তীক্ষ্ণ নজর ছুড়ে প্রশ্ন করলো, আমি কি একেবারে তোকে বলেছি তুই কিছু করেছিস? রাহা তাকায় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু ঢোর পায় লোকটা তার থেকে খুশি বেশি দূরে নয়, এবং কি তার দিকেই ধারালো নজর তাকিয়ে আছে। রাহা কোনো রকম মাথা নিচু রেখেই চোখে তুলে তাকালো। বিহান ভাইকে সত্যি কেমন করে তাকিয়ে থাকতে দেখে ভেতরটা হাঁসফাঁস করে ওঠে। আমি ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। ব্যাপারটা এমন হচ্ছে যাচ্ছে না। রাহা ঢোক গেল আর চোখে তাকায় বিহান ভাইয়ের দিকে। তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে যেন বিহান ভাইকে ঘুরিয়ে ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দেয়। তাতে মেয়েটা ভয় আরও বাড়ে, ভয়ে জড়সড় হয়ে যায়। বিহান মনে মনে বেশ লজ্জা পেলেও রুক্ষ মুখে রাহার প্রাণী তাকিয়ে নিজের ভেনিটির দিকে ইশারা করে, লুক অ্যাট দিস ইডিয়েট। বিহান ভাইয়ের শান্ত ধারালো কণ্ঠ কাঁপিয়ে দেয় রাহার নাজুক শরীর। নিজে তদপারে নিজে তোকে তাকানোর জন্য আমায় বাধ্য করবি? আর সময় নষ্ট করে না মেয়েটা দ্রুত করে তাকালো একটু আগেই করে যাওয়া নিজের কুকারের দিকে। বিহান ভাইয়ের ভেনিটি, বাহারি রকমের পারফিউমগুলো এলোমেলো হয়ে আছে। নিচে পড়ে আছে একটা পারফিউমের ভাঙা কাচের টুকরো, ফ্লোরে ছড়িয়ে আছে তার তরল পদার্থ। এসব দেখে বড্ড মায়া হলো রাহার মনে। পুরো বোতল ভর্তি পারফিউমটা নিচে পড়ে গিয়েছে, সবটা নষ্ট। সে কি আর ইচ্ছে করে করেছে নাকি? নিহাত বিহান ভাই যে স্বেচ্ছায় তার সাথে কথা বলতে যায় সেই জন্যই তো পারফিউমগুলি এলোমেলো করে দিয়েছে। অবশ্য বিষয়টা একটু গুরুত্বপূর্ণ করার জন্য একটা খালি বোতল কিংবা একটু অবশিষ্ট আছে এমন পারফিউম বোতল ভাঙতে চেয়েছিল, কিন্তু বাহির থেকে বড় মার আওয়াজ শুনে দুর্ভাগ্যবশত পারফিউম ভর্তি বোতলটায় পড়েই গিয়েছে।
এতে কি তার দোষ আছে? হোয়াট আর ইউ ডুইং অল দিস? রাহা চুপ চাপ নেতিয়ে থাকে। বিহান ওর দিকে আরেক পা বাড়িয়ে কর্কশ গলা প্রশ্ন করে, হোয়াটস রং উইথ ইউ? অ্যান্সার মি স্টুপিড। মৃদু ধমক পায় কেঁপে ওঠে রাহা। ঝটপট করে মাথা নাড়তে নাড়তে বলল, আমি করিনি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন বিহান ভাই, আমি কিচ্ছু করিনি, কিছু জানি না, আমি সত্যি বলছি। রাহা অস্থির চঞ্চল মুখটার দিকে তাকিয়ে বিহানের ইচ্ছে হলো সত্যি মেয়েটাকে কয়েকটা চুমু খেতে, কিন্তু নিজের সে বেহায়া ইচ্ছে লাগাম টানলো দ্রুত করে। থমথমে মুখে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো বিহান, তুই করিসনি তো কে করবে? এহেন প্রশ্নে মনে মনে একটু সাহস পেল, যেন মেয়েটার ঢোক গিলে নিজেকে আরো শক্ত করতে চাইলো। শটাং দাঁড়িয়ে গলায় কেসে বলল, আমি জানবো কি করে? আমি কি আপনার রুমে এসে বসে থাকি নাকি? আমি জানি না কে করেছে। বিহান এবার একটু ঝুঁকে এলো মেয়েটার দিকে। সঙ্গে সঙ্গে রাহার বিহানের নজর মিলল খুব কাছ থেকে। মেয়েটার বিশ্বাস পুরো আটকে গিয়েছিল যেন। শ্বাস টেনে ভেতরে নিয়ে খিচে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডের অস্বাভাবিক লাফানো দেখে ভয় পেল সে। এই বুঝি না সেটা বের হয়ে আসে। রাহা বিস্মিত ভীত চাহনি ওর উষ্ণতা দেখে বিহানের কনটা তৃপ্তি জোয়ারে ভাসলো। এত তীক্ষ্ণ শীতল অনুভূতি হলো যেন প্রশান্তিতে ওর শরীর জুড়িয়ে গিয়েছে। এমন ঝুঁকে সে থেকে রাহার পুরো মুখে গম্ভীর চাহনি লেপ্টে দিতে থাকে। ওর খিসে দাঁড়িয়ে থাকা ভাব দেখে ঠোঁট টিপে হাসে। পরক্ষণে বলে হিস করে, শ্বাস নেই স্টুপিড, নয়তো নিজে মরবে আমাকেও মারবি। রাত তবুও জমে আছে, নড়ছে না, চোখের পাতাও ফেলছে না। তা দেখে বিহান ঠোঁট টিপে নিজের হাসিটা নিবরণ করে। বিহান আচমকায় রাহা চোখে মুখে ফু দিয়ে উঠল। তাতেই নিঃশ্বাস আরো আটকে গেল যেন। থমথম খেয়ে মেয়েটার কিছুটা দূরে সরাতে চাইলো, পা আটকে গেল। ধপাস করে বসলো বিহান ভাইয়ের বিছানাতে। বিহান প্যান্টে হাত দিয়ে ওর দিকে কিছুটা ঝুঁকাতেই আতঙ্কে আর অস্বস্তিতে রাহা দুই হাত সামনে এনে কিছুটা ভীতু মুখে তাকালো বিহানের ঠোঁটে কামড়ে হাসলো বিহান। ফিসফিস গম্ভীর বলল, ফিসফিস করে বলল, আমাকে রক্ষা সাধ্য তোর কোনো এই পৃথিবীতে তে কারণ নেই। রাহা বোকার মতো তাকিয়ে রইল শুধু। বিহান ভাই কি বললো, কি বুঝলো, মাথায় কাজ করছে না এই মুহূর্তে। মেয়েটাকে এই বিষয়ে আর বেশি ভাবতে না দিতে বিহান কিছুটা সরে দাঁড়ালো। এবার মুখে সেই চিরচেনা গম্ভীর্য টেনে এনে প্রশ্ন করলো, এবার বল, আমার পারফিউম নষ্ট করেছে কে? রাহা দ্রুত নিজেকে সামলে নিল। সাহস সাহস নিয়ে বলো, আশ্চর্য বিহান ভাই, ঘর আপনার, পারফিউম আপনার, আমি কি করে জানবো এসব কি হলো, কি করে হলো? আমার তো জানার কথা নয়। তাছাড়াও আপনি নিজেই না বললেন আপনার রুমে যেন আমি না ঢুকি। গাধা তোকে আমার আশেপাশে আসতে বারণ করেছি, ওই একই হলো। আমি জানি না আপনার রুমে এসব কে করেছে। রিয়েলি? রাহা উপর নিচ মাথা দুলালো। বিহান প্যান্টের পকেটে হাত দিয়ে কিছুটা দূরে থেকে রাহার মুখোমুখি হয়ে দাঁড়ালো। তুই ছাড়া বাড়িতে কয়েকটা বাচ্চা আছে, আর কার কলিজা হবে পারফিউম ছাড়া আমার রুমে পারমিশন ছাড়া আমার রুমে আসা? জিনিসপত্র ধরা তো পরের বিষয়। ঢোক গেল। আমতা আমতা করে ভাবলো কি বলে ধরে আসা গলা বলার চেষ্টা করলো, আপনি আমায় বাচ্চা বলেছেন নাকি? বাচ্চা বলেছি কোথায়? তুই তো একটা বাচ্চাই। মাথায় বাচ্চামি বুদ্ধি, চলাফেরায় বাচ্চামি স্বভাব, ছটফটানিতেও বাচ্চামি। তুই আগাগোড়াই তো একটা বাচ্চা। রাহা ইতি উচি করে। লোকটা সবসময় তাকে অপমান করে, শুধু আমাকেই দেখি না তুই? তোর বাচ্চামি মস্তিষ্ক কেবল আমি ঢুকতে পারি না। রাহা আবারও থমকে গেল। বিস্মিত অতিভূতি নয়নে তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। কি বলল লোকটা? নিজের বেফাস কথা নিজেই কিছুটা তিক্ত হলো বিহান। প্রসঙ্গ পাল্টাতে কড়া গলায় প্রশ্ন, ধমকের সুরে বলল, এবার বলার পারফিউম এই অবস্থা হলো কি করে? মেয়েটা বিরক্ত হলো, মাত্রই ভেতরে উতাল অনুভূতিটা বোঝার চেষ্টা করলো। অমনি লোকটা সব ঘেটে করে দিল। এই লোকটা এতটা রহস্যকারী কেন? মনে কি একটু কোনো আবেগ অনুভূতি নেই নাকি? অথচ বোকা মেয়েটা টেরও পেল না বিয়ান ঠিক কতটা বিশাল অনুভূতি পাহাড়ে জমিয়েছে নিজের বুকের ভেতর। কি হলো ইডিয়েট? বিরক্ত মুখে উত্তর করলো রাহা, আমি জানি না। বাড়িতে কি শুধু আমি একা নাকি? তাছাড়াও স্বামী রাফিও তো আছে, ওরাও তো করতে পারে। আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করছেন কেন? প্রায় পিষে কণ্ঠে বলল বিহান। ওদের এত বড় কলিজা হয়নি আমি না থাকলে আমার রুমে ঢোকা
রাহা এবার সত্যি ভয় পেল। এটা তো ঠিক বিহান ভাইয়ের রুমে কেউ না কেউ বলে কেউ আসে না। লোকটা খুব চিৎকার চেঁচামেচি করে। শামীম রাফির উপর দোষ চাপানো এতে বৃথা। হঠাৎ পায়ের কাছে তুলতুলে কিছু একটা অস্বস্তি পেল রাহা। এতক্ষণ যেন মাকে প্রোটেক্ট করাই চেষ্টা করেছিল ও। তৎক্ষণাৎ চেঁচিয়ে বলে ওঠে ডোরা। বিহানও কুঁচকে তাকালো রাহার প্রাণে। নিজের বুদ্ধিতে নিজেই প্রশংসা করলো মেয়েটা। তাই হাসি মুখে বলল, হ্যাঁ ডোরা, ডোরাই বোধহয় আপনার ভেনিটির এই অবস্থা করেছে। ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিল সে। গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল আবারও, আমার সোনা বাচ্চাটা অবশিশু, না বুঝে হয়তো আপনার রুমে এই অবস্থা করেছে। তাছাড়াও লোকটা কিভাবে তাকিয়ে আছে ডোরার দিকে, বাচ্চাও কেমন ছটফট করছে, যেন নিজেও বুঝতে পারছে কপালে আজ তার শনি নড়ছে। তাই তো আদর করেও কোলে রাখা যাচ্ছে না। ধপ করে লাফিয়ে নিচে নেমে গেল। লেজ নাড়তে নাড়তে ডোরার মেয়েও শব্দটা তুলেই ছুটে পালালো। রাহা মুখ হা করে বোকার মতো তাকিয়ে রইল। এটা কি হলো? ডোরা এই জাদরের চাহনি দেখে ভয়ে পালিয়ে গেল। ওর মুখ দেখে বিহান মনে মনে হাসলো। মুখ কঠিন দেখে বলল, আইসে তো তোর বাচ্চা ডোরা ফেরা কাজ এটা। রাহা জবাব দিতে পারলো না। কি বলবে বুঝলো না ও। সামান্য বিড়াল ছানাও তাকে হিংসে গুহায় সিংহের গুহায়ও একা রেখে পালিয়ে গেল। যেহেতু বাচ্চা তোর, তাই তোর বাচ্চার অপরাধে দোষীও তুই নিজেই। সো নিজের বাচ্চার অপরাধে কি শাস্তি চাস? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ঘুরে ফিরে সেই তো দোষ তার ঘাড়েই এলো। এতে বনিতানা করে লাভটা কি হলো? ভোতা মুখে জানতে চাইলো রাহা। মানলাম আমার দোষ, এবার কি শাস্তি দিবেন? কান ধরে দাঁড়িয়ে থাকবো নাকি উঠবোস করবো? তিক্ত মুখে রাহার মাথা নিচু করে বসে রইল। তা দেখে বিহান মুখ ঘুরিয়ে হাসে। ধীরে কণ্ঠে বলে, যেভাবে এলোমেলো করেছিস সেভাবে সব ঠিক করে যাবি, অ্যান্ড ফ্লোরটাও ক্লিন করে যাবি। রাগে রাগে কটমট করলো। জাদরটা যেহেতু বলেছে এটা করতে, তাই করতে হবে, কোনো উপায় নেই। কথা না বাড়িয়ে মনে মনে বকতে বকতে রাহা এগিয়ে গেল। করে দিচ্ছি, চাকরানি তো আমি আপনার, যা হুকুম করবেন তাই করতে হবে। মুখ ছিঁড়ে রাহা এগিয়ে গেল ভাঙা কাচের টুকরোগুলি দিকে। সারাক্ষণ খালি পায়ে সারা বাড়ি ঘুরঘুর করে বেড়াবে। যেই একটা কাচের টুকরো এগিয়ে যাবে, অমনি রাহার কবজি টেনে ধরে বিহান ঘুরে অন্যদিকে নিয়ে গেল। শরীরের তাল সামলা দিতে গিয়ে রাহা হুমকি খেয়ে পড়লো বিহানের বুকের মাঝখানে। লোকটার মুঠোয় রাহার হাতটাও বিহানের বুকে লেগে আছে। মানুষটাকে নিজের এতটা কাজ দেখে আর দুজনের শরীর প্রায় মিশে আছে বুঝেই রাহা অস্বস্তি হয়ে গেল। ভেতরটা বুঝি অদ্ভুত এক অনুভূতিতে মুচড়ে যাচ্ছে। শরীরের প্রতিটি রন্ধে রন্ধে যেন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। হৃৎপিণ্ডও কেমন তুফান শুনে হয়েছে। বিহান অস্বস্তির গম্ভীর চাহনি দিয়ে রাহা প্রতিটা শ্বাসের উঠানামা দেখছে। নিজেও কেমন টের পাচ্ছে মেয়েটার অস্বস্তি উচ্চাটান। ওর চোখের দিকে প্রগাঢ় চাহনি নিয়ে মনোমুগ্ধের মতো জানালো বিহান, আমি পরিষ্কার করে নেব, হাত কেটে ফেলবি। দুটি শরীর এখনো একে অপরের সাথে মিলে আছে। দুজনের নিঃশ্বাস যেন একইভাবে ভারী খাচ্ছে। বিহানের ঘাড় কিছুটা নিচের দিকে ঝুঁকে থাকায় দুটি মুখই খুব কাছাকাছি। বিহান কেমন মাতালোর মতো তাকিয়ে রইল রাহার মুখের পানে। ওর গাঢ় নেশালো চাহনি রাহার চোখ মুখ ঘুরে এবার এসে ঠেকলো লিপস্টিকের প্রবেল লাগানো কম্মিত ঠোঁটের দিকে। মাথায় যেন আরো হ্যাং হয়ে গেল বিহানের। মস্তিষ্কের নিউরন কাজ করা বন্ধ করে দিয়েছে। মেয়েটার রাঙ্গা কাঁপাতে থাকা ঠোঁটের তার দিকে তাকিয়ে হিস করে প্রশ্ন করলো বিহান, রাহার লিপস্টিকের স্বাদ কেমন হয় রে? বিহানের মাদকতা মেশানো চাহনি আর ওই হিম শীতল কণ্ঠে সর্বাঙ্গ কাঁপিয়ে দেয় রাহা। যেন শরীরে প্রত্যেকটি লোম দাঁড়িয়ে গিয়েছে। সেইগুলো যেন কটার মতো লাগছে শরীর। বিহান ভাই কি বলেছে এসব? লোকটা হঠাৎ কি হলো? চোখ দুটিতে যেন উপচে পড়ছে নেশায়। মানুষটার শরীরে উষ্ণতাও যেন বরফের মতো জমিয়ে দিচ্ছে রাহাকে। ক্রমাগত সে শ্বাস টেনেও পারছে না ভেতরে অক্সিজেন সরবরাহ করতে। মেয়েটা এই অস্বস্তিটা যেন বিহানকে আরো উন্মাদ করে তুলেছে। নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছুতেই মেয়েটাকে ছাড়তে পারছে না সে। তখনই প্যান্টের পকেট থেকে ফোন বেজে উঠলো। দুজনে যেন কিছুটা ইতস্ত বোধ করলো। বিহান যেমন রাহাকে ছেড়ে দিল, মেয়েটাও যেন সঙ্গে সঙ্গে নিজের সবটুকু শক্তি দিয়ে খানিক দূরে সরিয়ে এলো। বিহান হাতে মুঠো শক্ত করে নিজের ধৈর্যর বার টেনে ধরতে চাইলো।
চোয়াল শক্ত হয়ে এসলো। নিচের পাটির দাঁত দিয়ে উপরে পাটির দাঁত চেপে ধরলো, যেন সর্বাঙ্গে লেগেছে। চোখ দুটি শক্ত করে বন্ধ রেখে ঢোক গিলে নিজেকে শান্ত করতে চাইলো ও। চোখ বন্ধ রেখেই চিবিয়ে বলল, বেরিয়ে যা। রাহা তখনও মুখ হা করে শ্বাস টানছে। হঠাৎ এমন কথায় ঘুকুটি করে তাকালো ওনার দিকে। বিহান ভাই হঠাৎ ক্ষিপ্ত ঘাড় ফিরিয়ে রাহার প্রাণে লোকটাকে দেখে আতঙ্কে উঠল মেয়েটা। হঠাৎ মানুষটা চোখ দুটি কেমন আসন্নির মতো টকটকে লাল হয়ে গিয়েছে। ওর রক্তিম চোখের তীক্ষ্ণ চাহনি ভয়ে কাঁপিয়ে দিল রাহাকে। দাঁত পিষে স্থির ধারালো স্বরে বলে উঠল, এক্ষুনি বেরিয়ে যা, নয়তো সারা রাত এই রুমে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ভয়ে বুক কামড়ে ওঠে রাহার। একে তো লোকটা হঠাৎ কারণ ছাড়াও ওই আগুনের গোলার মতো চোখ, তার উপর এই হুঁশিয়ার। রাহা একটুও সময় নষ্ট করতে চাইল না। এই লোকটা বড্ড সাংঘাতিক। যেহেতু বলেছে দেখা যাবে, সত্যি সত্যি এটা করে বসবে। সে ভয়ে রাহা এবার কিছু না বলেই ছুটে পালিয়ে গেল। রাহা যেভাবে বিহান শ্বাস টানতে লাগলো, কিছুতে যেন নিজেকে শান্ত করতে পারছে না ও। ওদিকে ফোনে আবার বেজে উঠলো। অস্বাভাবিক শরীরে তাপমাত্রা ঘেমে গেল ও। স্ক্রিনে তাকিয়ে দেখলো শারহান কল দিয়েছে। রাত বাজে 10টার মতো। এ সময় কেন কল দিয়েছে তা বুঝতে একটুও সময় খরচ করতে হলো না। আজ রাতে তো মিশনটা হওয়ার কথা। কল রিসিভ করে অন্তত গম্ভীর কণ্ঠেই জানালো সে, শুনেছি। ওপাশ থেকে শারহান হয়তো কিছু বলবো। চোয়াল দৃঢ় হয়ে এসেছে বিহানের। আদম্য সাহসী সৈনিকের মতো শীতল সান্নিধ্য কণ্ঠে বলে, এক্ষুনি আসছি আমি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন বিহান আরবিদ চলবে।